আজকে আমাদের আলোচ্য বিষয় জৈব রসায়ন। জৈব রসায়ন হচ্ছে যে রসায়নের যে অংশে বা রসায়নের যে শাখায় জৈব যৌগকে নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় হচ্ছে জৈব রসায়ন। জৈব যৌগ কাকে বলে? যেসব যৌগের মধ্যে মূলত কার্বন গঠিত যৌগ, যেসব যৌগ যাদের মূল উৎস হচ্ছে জীবদেহ, তাদের বলা হয় হচ্ছে জৈব যৌগ। একটা সময় ধারণা ছিল যে জৈব যৌগ মানেই হবে হচ্ছে জীবদেহ থেকেই তা পাওয়া যাবে, জীবদেহ ছাড়া জৈব যৌগকে পাওয়া যেতে পারে না। প্রথম বিজ্ঞানী ভোলহার তিনি একটা যৌগ উৎপন্ন করলেন যার নাম হচ্ছে CONH2 এটার নাম ইউরিয়া। এই যৌগটা সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে থাকে, একদম জৈব যৌগ। কিন্তু তিনি এইটা বানালেন একটা সম্পূর্ণরূপে অজৈব যৌগ NH4CnO, যার নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এটাকে উত্তপ্ত করে উনি বানালেন। অ্যামোনিয়াম সায়ানেট সম্পূর্ণভাবে একটা অজৈব যৌগ, তাকে ল্যাবে উত্তপ্ত করে বানানো হলো হচ্ছে ইউরিয়া, যা সম্পূর্ণভাবে একটা জৈব যৌগ। এর পরবর্তী থেকে জৈব যৌগ মানেই যে জীবদেহ থেকে শুধু উৎপন্ন করা যাবে সেই ভাবনাটার কিন্তু অন্ত হয়। তার সঙ্গে একটা ভাবনা যেটা ছিল সেটা হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। এই ভাইটাল ফোর্স থিওরিটা ছিল হচ্ছে জীবের মধ্যে এমন একটা শক্তি লুকিয়ে আছে যে শক্তিটা ছাড়া জৈব যৌগ তৈরি করা সম্ভব নয়। এবং এই ভাইটাল ফোর্স থিওরিও কিন্তু এই ভোলারের এই অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া প্রস্তুতির পর থেকে এই ভাইটাল ফোর্স থিওরিও বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের প্রকৃতিতে এত যৌগ আছে, তা ছেড়ে আমরা শুধুমাত্র এই কার্বনের যৌগ, যেটা শুধুমাত্র কার্বন দিয়ে তৈরি বা সামান্য কার্বনের সঙ্গে সাধারণত অক্সিজেন, সালফার, ফসফরাস এরকম আর কিছু মৌল থাকে, কিন্তু যে ক্ষেত্রে মেনটাই হচ্ছে কার্বন, সেই যৌগগুলোকে নিয়ে এত স্পেশালভাবে পড়ছি কেন? তার কারণ হিসাবে আমরা বলতে পারি যে প্রকৃতিতে জৈব যৌগ যেগুলো আছে, প্রকৃতিতে সব মৌল কার্বন বাদ দিয়ে যা যা মৌল আছে প্রকৃতিতে পাওয়া যায়, সব যে মৌলগুলো তারা নিজেরা মিলে যা যা যৌগ উৎপন্ন করে, কার্বন নিজেই নিজেদের মধ্যে বিক্রিয়া করে তার থেকে অনেক বেশি পরিমাণ যৌগ উৎপন্ন করে। এই জন্য আমরা এতটাই যৌগ সংখ্যায় বেশি উৎপন্ন হয় যে এরা একটা পুরো রসায়নের একটা শাখা, জৈব রসায়ন, সেটা শুধুমাত্র কার্বন গঠিত যৌগ নিয়েই আলোচনা করা হয়। এবার ঘটনা হচ্ছে কার্বনের এই যে এত পরিমাণ বিক্রিয়া করার মূল যে কারণ কিছু আছে সেগুলো আমরা প্রথমে হচ্ছে জানব। কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6 পরমাণু ক্রমাঙ্ক হওয়ার মানে কার্বনের কাছে হচ্ছে যদি বিন্যাস করি কে কক্ষে 2টি ইলেকট্রন, ওই এল কক্ষে 4টি ইলেকট্রন আছে। এর আমরা জানি প্রত্যেকটা মৌল রাসায়নিক বিক্রিয়া করেই হচ্ছে তার অষ্টক পূর্তির জন্য, তো কার্বন তাহলে অষ্টক পূর্তির জন্য আরো 4টি ইলেকট্রন দরকার। তাহলে কার্বনের চারদিকে এরকম 4টি ইলেকট্রন আছে, সে 4টে হাইড্রোজেনের সঙ্গে একটা করে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন এভাবে নিয়ে নিল, নিয়ে কার্বন নিজের একটা করে ইলেকট্রন দিয়ে 4টি এরকম সিঙ্গেল বন্ড করলো। এটা হচ্ছে যেটা তৈরি হলো সেটা হচ্ছে সি, চারদিকে 4টে হাইড্রোজেন, মানে মিথেনের লুইস স্ট্রাকচার। এতে হাইড্রোজেনের ডুপ্লেট বা দ্বৈতপূর্তি ঘটলো, আর কার্বনের হচ্ছে অষ্টক পূর্তি সম্পন্ন হলো, দুজনেই সুস্থিত। এবার এই কার্বনের তাহলে আমরা বলতে পারি কার্বনের হচ্ছে 4টে অযুগ্ম ইলেকট্রন আছে। এই 4টে অযুগ্ম ইলেকট্রনের মানে হচ্ছে কার্বনের 4টে বন্ধনী করার ক্ষমতা আছে। তাহলে আমরা বলবো কার্বন কেমিস্ট্রিটা দাঁড়িয়ে আছে কার্বনের হচ্ছে 4টে হাতের উপরে, 4টে যোজ্যতা বা 4টে হাত রয়েছে, এর উপরে আমাদের কার্বন হচ্ছে যৌগ গঠন করছে। কার্বন দুটো কার্বনেরই 4টে হাত। এরা নিজেদের মধ্যে এরকমভাবে এক বন্ধন করতে পারে, বাকি হাতগুলো তাদের খালি রয়ে গেল। দুটো কার্বন নিজেদের মধ্যে দ্বিবন্ধন করতে পারে, বাকি দুটো হাত খালি রয়ে গেল। আর দুটো কার্বন নিজেদের মধ্যে ত্রিবন্ধন করতে পারে, যেখানে বাকি প্রতিটা কার্বনে একটা করে হাত খালি থাকবে। এই যে সমস্ত যৌগে দুটো কার্বনের মধ্যে শুধুমাত্র এক বন্ধন আছে, তাদের আমরা বলি হচ্ছে অ্যালকেন। এটা এক ধরনের যৌগ অ্যালকেন। যে সমস্ত যৌগে ন্যূনতম একটাও
দ্বিবন্ধন আছে, মানে দুটো কার্বন পরমাণুর মধ্যে একটাও দ্বিবন্ধন আছে, তাদের আমরা বলবো হচ্ছে অ্যালকিন। আর যদি ত্রিবন্ধন থাকে সে সমস্ত যৌগগুলোকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। এবার কার্বন নিজেদের মধ্যে এরকম নিজেদের মধ্যে এরকম বন্ধন করে 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 পুরো শৃঙ্খল বানাতে পারে। এই টাইপের ধর্মগুলোকে বলা হয় হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। এই ক্যাটিনেশন ধর্ম সামান্য পরিমাণ অন্যান্য যৌগের মধ্যে থাকে, যেমন অক্সিজেন থাকে, দুটো অক্সিজেন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হতে পারে, নিয়ে অক্সিজেন অণু তৈরি করে, বা তিনটে অক্সিজেন পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হতে পারে, ওজোন অণু তৈরি করবে। সালফার S8 পরমাণু তৈরি করে, 8টা সালফার পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হয়। ফসফরাস P4, 4টে ফসফরাস পরমাণু নিজেদের মধ্যে যুক্ত হতে পারে। এরকম 2, 4, 8 এরকম টাইপের সামান্য পরিমাণ ক্যাটিনেশন ধর্ম প্রত্যেকটা মৌলের মধ্যেই বা বেশ কিছু মৌলের মধ্যেই দেখতে পাওয়া যায়। কিন্তু যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে কার্বনের মতো। কার্বন এক কার্বনের যৌগ মিথেন থেকে শুরু করে কয়েক কোটি বা তার থেকেও বেশি কার্বনের যৌগ হচ্ছে প্লাস্টিক, যেটা আমরা প্রতিদিন ব্যবহার করি, সেই পলিথিন তৈরি করতে পারে। এবং প্রত্যেক ক্ষেত্রেই কার্বনের সেই বিশেষ ধর্মটা দায়ী, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। জৈব যৌগকে আমরা মূলত তাদের আকার অনুযায়ী বিভিন্ন রকমভাবে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে মুক্ত শৃঙ্খল যৌগ বা অ্যালিফেটিক যৌগ। মুক্ত শৃঙ্খল যৌগ মানে যেখানে কার্বনের শৃঙ্খলগুলো পরপর এরকম নিজেদের মধ্যে যুক্ত আছে, এগুলোকে আমরা বলেছি মুক্ত শৃঙ্খল যৌগ। এবার এই মুক্ত শৃঙ্খলের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা সরল মুক্ত শৃঙ্খল হতে পারে, যে ক্ষেত্রে কার্বনগুলো শুধুমাত্র এরকম চেন বরাবর পরপর যুক্ত আছে, তাদের আমরা বলবো সরল মুক্ত শৃঙ্খল যৌগ। কিন্তু এবার যদি এরকম হয় যে পরপর যুক্ত তো আছে, বাট মাঝে মাঝে দু একটা করে হচ্ছে শাখা আছে বা কোনো একটা করে পাশাপাশি কিছু বেরিয়ে এসছে, তাহলে আমরা এদিকগুলোকে বলবো হচ্ছে শাখা শৃঙ্খল যৌগ। মানে আমরা ধরে নিতে পারি এখানে যেন কার্বনের আমরা হচ্ছে মালা গেঁথেছি, তাহলে কার্বনে যদি পরপর যদি একদম চেনের মতো মালা গেঁথে যাই, তাহলে সেগুলো হচ্ছে সরল মুক্ত শৃঙ্খল যৌগ। মাঝে মাঝে যদি দু একটা এরকম টাইপের যদি কার্বনের লকেট টাইপের বেরিয়ে চলে আসে বা কার্বনের শাখা বেরিয়ে চলে আসে, তাহলে আমরা তাদের বলবো হচ্ছে শাখা শৃঙ্খল যৌগ। এবার ঘটনা, এই দুটো ধরনের হচ্ছে মুক্ত শৃঙ্খল যৌগ, এদের আমরা বলি হচ্ছে অ্যালিফেটিক যৌগ। এবার যেটা থাকে এই যৌগগুলোর ক্ষেত্রে কি হয়, মানে শৃঙ্খলটা মুক্ত থাকছে। এবার যদি এমন হয় যে প্রান্তের দুটো কার্বন, যে শৃঙ্খলের যে প্রান্তের দুটো কার্বন, এরা যদি নিজেদের মধ্যে যুক্ত থাকে, তাদের আমরা বলবো হচ্ছে সাইক্লিক যৌগ বা বৃত্তাকার যৌগ। এবার এরকম যদি পরপর কার্বনের চেন আছে, এই চেনের যে দুটো প্রান্তীয় কার্বন, এই প্রান্তীয় কার্বন যদি নিজেদের মধ্যে যুক্ত থাকে, তাহলে আমরা তাদের বলবো হচ্ছে বৃত্তাকার যৌগ। যেমন এটা একটা বৃত্তাকার যৌগ হবে, এরকম পরপর কার্বন নিজেদের মধ্যে এরকম যুক্ত আছে। এবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে যৌগটা বানাচ্ছি, এই যৌগগুলো কিন্তু কার্বন শুধু দিচ্ছি, বাদ বাকি মানে জৈব যৌগতে বেশি যেটা হয় কার্বনের যে বাকি যোজ্যতা থাকে সেই যোজ্যতাগুলো হাইড্রোজেন দিয়ে ভর্তি হবে। তার মানে এখানে কার্বনের দুটো হাত গেছে হচ্ছে, এই একটা কার্বনের সঙ্গে ধরতে গেছে একটা হাত, এই কার্বনের সঙ্গে ধরতে গেছে একটা হাত, বাকি দুটো হাত পড়ে আছে, দুটো হাত হচ্ছে হাইড্রোজেন হবে। ঠিক এখানেও দুখানা হাত বাকি আছে, দুটো হাত হচ্ছে হাইড্রোজেন, এরও দুটো হাত হাইড্রোজেন, আর এরও দুটো হাত হাইড্রোজেন, এরকম হবে যৌগ। এবার কার্বনের এই যে শৃঙ্খল হয়েছে, সেই শৃঙ্খলটা যদি দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যদি কার্বন দিয়ে শৃঙ্খল হয়, তাদের বলা হয় হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ অথবা হোমোসাইক্লিক যৌগ। আর যদি এমন হয় যে কার্বন ছাড়াও কোনো হেটারো অ্যাটম মানে অন্য অ্যাটম মানে ফসফরাস, সালফার, নাইট্রোজেন এরকম টাইপের যৌগ থাকে, তাদের আমরা বলবো হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। তাহলে এই হলো হচ্ছে দুভাগে হলো হোমোসাইক্লিক, হেটারোসাইক্লিক। এবার হোমোসাইক্লিকের মধ্যে থেকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে, একটাকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, একটাকে বলা হয় হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। অ্যারোমেটিক যৌগ হচ্ছে এমন যৌগ যে যৌগগুলোর ক্ষেত্রে ডবল বন্ড সিঙ্গেল বন্ডের এরকম একটা কনজুগেশন থাকে, তাদের আমরা কি হবে, তাদের অ্যারোমেটিক যৌগ বলা হয়, কারণ এদের একটা নির্দিষ্ট একটা গন্ধ থাকে, এই জন্য এই যৌগগুলোকে অ্যারোমেটিক যৌগ বলে। আর যদি এরকম কনজুগেশন, এই ডবল বন্ড সিঙ্গেল বন্ড এরকম কনজুগেশন না থাকে, তাহলে আমরা সেই যৌগগুলোকে বলা হয় হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ। যেমন অ্যারোমেটিক যৌগের একটা উদাহরণ হচ্ছে বেনজিন। এই যৌগটা হচ্ছে বেনজিন। বেনজিনে কি হচ্ছে, কার্বনের সঙ্গে দেখলে এই যে ডবল বন্ড একটা বাদ দিয়ে আবার এই যে ডবল বন্ড সিঙ্গেল বন্ড, আবার ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, এরকম ডবল সিঙ্গেল এরকম হচ্ছে, এগুলোকে বলা হয় কনজুগেশন থাকবে এরকম। আর কি থাকবে, আর যেটা হবে এরকম সাইক্লিক হবে। তাহলে এবং এই যৌগগুলোর ক্ষেত্রে যাদের ক্ষেত্রে এরকম কনজুগেশনের নিয়ে বেনজিনের রিং পাওয়া যাবে, সেই সব যৌগগুলোর ক্ষেত্রে হচ্ছে বলা হয় এই যৌগগুলোর একটা নির্দিষ্ট গন্ধ থাকে, এগুলোকে বলা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আর যাদের ক্ষেত্রে এরকম না থাকবে তাদের ক্ষেত্রে আমরা শুধু বলবো অ্যালিসাইক্লিক যৌগ। যেমন CH2
CH2 CH2 CH2, এটা হচ্ছে সাইক্লোবিউটেন, এটাই একটা অ্যালিসাইক্লিক যৌগের উদাহরণ। এছাড়া জৈব যৌগকে দুভাগে আরেকটা ব্যাপার দিয়ে ভাগ করা হয়, সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আসলে জৈব যৌগের মধ্যে আগে একটা আমরা যেটা পড়ে নেব সেটা হচ্ছে হাইড্রোকার্বন কাকে বলে। জৈব যৌগের মধ্যে হাইড্রোকার্বন হলো তারা, এই কথাটা অনুযায়ী হাইড্রো আর কার্বন মানে হাইড্রোজেন আর কার্বন দিয়ে যেসব যৌগগুলো তৈরি তাদের আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সম্পৃক্ত, অসম্পৃক্ত। মানে আমরা যেগুলো পড়ছি যদি ওই হেটার অ্যাটমগুলো না ঢোকাই তাহলে আমরা সেগুলোকে বলবো হচ্ছে হাইড্রোকার্বন যৌগ। সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, যে ক্ষেত্রে কার্বন তার চারটে যে যোজ্যতা আছে চারটে যোজ্যতা ম্যাক্সিমাম পেয়ে গেছে। যেমন এই যে কার্বনের যোজ্যতা, চারটে যোজ্যতা রয়েছে এই কার্বনটার, চারটেই হাইড্রোজেন পেয়ে গেল, এটাকে আমরা বলবো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তারপর দুটো কার্বন নিলাম, এখানে দুটো কার্বনের একটা যোজ্যতা কার্বন নিজেদের মধ্যে যুক্ত হয়েছে, আর বাকি যে যোজ্যতা এই কার্বনের থাকবে তিনটে যোজ্যতা, তিনটে হাইড্রোজেন পেয়েছে, এই কার্বনেরও তিনটে যোজ্যতা, তিনটে হাইড্রোজেন পেয়েছে। এরা তাদের ম্যাক্সিমাম যোজ্যতা যা আছে সেই সংখ্যক পরমাণু যদি পেয়ে যায় তাহলে আমরা তাদের বলবো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর যদি এটা না হয়, যদি ম্যাক্সিমাম প্রযোজ্যতার যে পরমাণু দরকার তত পরমাণু যদি না থাকে তাহলে আমরা তাদের বলবো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দুটো কার্বনের কাছে একটা যৌগ যার মধ্যে দুটো কার্বন আছে, হাইড্রোজেন হচ্ছে চারটে আছে। তো কি হলো, এরা দুজন ভাগাভাগি করে নিল, দুটো কার্বনের ভাগে দুটো করে হাইড্রোজেন পড়লো, তাহলে এই হচ্ছে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন ভাগ হয়ে গেল, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন ভাগ হয়ে গেল। এবার এই কার্বন দুটো নিজেদের মধ্যে একটা বন্ড করার পর দেখছে কার্বন দুটোর কাছে কিন্তু এখনো একটা করে বন্ড খালি আছে। তখন ওরা কি করে, তখন এই যে একটা বন্ধুদের মধ্যে খালি আছে ওরা এই বন্ডটাকে দ্বিবন্ধন মানিয়ে নেয় নিজেদের মধ্যে। কিন্তু ওদের মধ্যে কিন্তু এখনো প্রতিটা কার্বন একটা করে হাইড্রোজেন পাওয়া বা হাইড্রোজেন বা অন্য কোনো পরমাণু পাওয়ার এখনো আশা রয়ে গেল, বাট যেহেতু আর অপশন নেই, আর হাইড্রোজেন নেই তাদের কাছে, সেহেতু তারা নিজেদের মধ্যে বন্ধনী করে নিয়েছে। এই জন্য এই যৌগগুলোকে বলা হয় হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবার এই ঘটনা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু পরিস্থিতির শিকার, যেহেতু ওদের কাছে হাইড্রোজেন নেই তাই তারা ওরকম হয়েছে। যদি এরকম হয় যে কোথাও থেকে আবার দুটো হাইড্রোজেন পেয়ে যায় তাহলে এই যে বন্ধনীটা আছে এই বন্ধনীটা করে ভেঙে আবার দুটো হাইড্রোজেন নিয়ে নেবে। তার মানে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সবসময় সামান্য সুযোগ পেলেই কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বনে যেতে পারে। এবার ঘটনা হলো, এবার আমার এখানে যদি দুটো কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন না হয়ে যদি দুটো হাইড্রোজেন থাকতো, চারটা হাইড্রোজেন যদি না থাকতো, মানে আমি বলতে চাইছি যে কার্বন আছে দুটো, তার মধ্যে চারটা হাইড্রোজেন নেই, এবার আর দুটো হাইড্রোজেন আছে, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, দুটো কার্বন নিজেদের মধ্যে একটা করে বন্ড করেছে, তারপরে একটা করে হাইড্রোজেন নিয়ে নিয়েছে। এবার দুটো কার্বনের কাছেই এখনো পর্যন্ত দুটো করে যোজ্যতা ফাঁকা আছে বা দুটো করে হাত খালি আছে, তখন ওরা কি করছে, নিজেদের মধ্যে ওরা দুটো বন্ড করে নিচ্ছে। এটাও কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ। অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুরকম হতে পারে, যদি দুই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি এরকম দ্বিবন্ধনের অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে আমরা বলি হচ্ছে, একটু আগে আমরা পড়েছি অ্যালকিন, আর ত্রিবন্ধনের অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলোকে আমরা বলে হচ্ছে অ্যালকাইন। এবার ঘটনা হচ্ছে এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো, এই ফার্স্ট বন্ডটাকে বলা হয় হচ্ছে সিগমা বন্ড, আর পরের বন্ডটাকে বলা হয় হচ্ছে পাই বন্ড। যেমন এর ক্ষেত্রে একটা সিগমা একটা পাই বন্ড আছে, ঠিক তেমন এর ক্ষেত্রে একটা সিগমা আর দুটো পাই বন্ড আছে। এবার আমরা অ্যালকেন যে যৌগগুলো পড়লাম, মানে যে ক্ষেত্রে কার্বন গঠিত যে হাইড্রোকার্বনগুলোর মধ্যে হচ্ছে সব এক বন্ধনের যৌগ আছে, সেই যৌগগুলোকে ভালো করে পড়বো। অ্যালকেন কথাটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি পাই হচ্ছে অ্যালক যুক্ত এন। অ্যালক এবার যদি কার্বন সংখ্যার অনুযায়ী অ্যালকেন এটা কিন্তু পৃথক হয়ে যায়। যেমন একটা কার্বন সংখ্যা হলে অ্যালকের জায়গায় বসে মিথ, 2 কার্বন সংখ্যা হলে ই, 3 প্রপ, 4 বিউট, 5 পেন্ট, 6 হেক্স, 7 হেপ্ট, 8 অক্ট, 9 নন, 10 ডেক। এগুলো আমরা মনে রাখবো, এগুলো পরবর্তীতে আমাদের লাগছে, এখনই লাগবে। এই যৌগটা কার্বন, তার ক্ষেত্রে 4টে হাইড্রোজেন আছে। যৌগটাকে আমরা যদি এই হচ্ছে তার হচ্ছে 100তে যদি আমরা লিখি CH4 হবে। এখন এটা তো বন্ধনী সংকেত বা গঠন সংকেত যদি আমরা বলি। এবার এইখানে যে আমরা কম্প্যাক্ট আণবিক সংকেত যেটা লিখেছি CH4, এই যৌগটা এইটা কিন্তু সব কার্বনের কিন্তু সব এক বন্ধন আছে, তার মানে এটা অ্যালকেন যৌগ। এই অ্যালকেন যৌগটা তাহলে নাম কি হবে, এবার আমরা তাহলে অ্যালকেনের নামে আসছি। এবার কার্বন কটা আছে এর মধ্যে, একটা, তাহলে এক কার্বনের জন্য এটা কি হয়, মিথ, তাহলে হবে মিথ যুক্ত এন, এর নাম হবে হচ্ছে মিথেন। নেক্সট, দুটো কার্বন আছে নিজেদের মধ্যে এক বন্ধন করে যুক্ত আছে,
একসাথে করলে হচ্ছে C2H6। এই যৌগটায় কটা কার্বন আছে, জাস্ট কার্বন সংখ্যা গুনবো আর দেখে নেবো সব এক বন্ধন আছে কিনা আর হাইড্রোজেন শুধু, মানে কার্বন হাইড্রোজেনের যৌগ কিনা। তাহলে এখানে আছে হচ্ছে দুটো কার্বন, তাহলে এটা হবে ইথ, 2 কার্বন ইথ হয়, তার সঙ্গে এন যোগ করলে হবে হচ্ছে ইথেন। এভাবে ইথেন যেমন আমরা পেলাম, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন যে কোনো আমরা পেতে পারি, শুধু কার্বন সংখ্যারই আমাদের মাথায় রাখতে হবে। এবার ঘটনা হচ্ছে শর্ট কোশ্চেনে আমাদের অনেক সময় দিয়ে দিতে পারে যে পেন্টেন, পেন্টেনের মধ্যে কটা হাইড্রোজেন আছে, এটা যদি একবারে আমরা বের করতে চাই তাহলে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, মানে কার্বন যদি এনটা থাকে হাইড্রোজেন থাকবে হচ্ছে 2n+2টা, মানে কার্বন যদি 5টা থাকে হাইড্রোজেন থাকবে 2 গুণ 5 প্লাস 2, মানে হচ্ছে হাইড্রোজেন থাকবে হচ্ছে 5 × 10 আর 2 12টা এরকম। তাহলে হেক্সেনে কটা থাকবে, হেক্সেনে থাকবে C6, H কটা থাকবে 6টা আছে কার্বন তার ডবল মানে 12টা, 12টার থেকে দুটো বেশি মানে হচ্ছে 14টা। এরপরে আমরা আসছি হচ্ছে সমগণীয় শ্রেণী। কাকে বলে সমগণীয় শ্রেণী? সাধারণত একদল যৌগ যাদের সাধারণ সংকেত এক এবং এদের মধ্যে একটা কার্বনের পার্থক্য থাকবে, কার্বনের পার্থক্য বিশেষ করে আমরা বলবো CH2 পার্থক্য থাকবে, এবং CH2 পার্থক্য থাকার জন্য এদের আণবিক গুরুত্বটা পরিবর্তন হবে কিছুটা। যেমন সমগণীয় শ্রেণীর উদাহরণ হচ্ছে অ্যালকেন, নিজে একটা সমগণীয় শ্রেণী। এদের প্রত্যেকটা অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এবার আমরা যদি দেখি মিথেন CH4, এটা ইথেন C2H6, প্রোপেন, বিউটেন, আরও পেন্টেন, আমরা পেন্টেন, হেক্সেন অনেক হতে পারে, আমরা এইটুকুই জাস্ট লিখলাম। এবার যদি আমরা লক্ষ্য করি মিথেনের ক্ষেত্রে CH2 একটা আছে, ইথেনের কাছে CH2 হচ্ছে দুটো আছে, প্রোপেনের কাছে CH2 তিনটে আছে, বিউটেনের কাছে CH2 চারটে আছে। তাহলে এভাবে যদি আমরা দেখি যে একটা একটা করে হচ্ছে CH2 সংখ্যাটা হচ্ছে বাড়তে থাকে। এই হলো সমগণীয় শ্রেণীর, যেমন অন্তত অ্যালকেনের সমগণীয় শ্রেণীর উদাহরণ। এরপরে হচ্ছে অ্যালকিন। অ্যালকিন সাধারণত 2 কার্বনের যৌগ, এদের ক্ষেত্রেও কিন্তু সমগণীয় শ্রেণী হবে। এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। সব 1 কার্বনের অ্যালকিন যদি আমরা নিই, যেহেতু দ্বিবন্ধন করতে হবে মিনিমাম 2টো কার্বন লাগবে, সেজন্য 1 কার্বনের অ্যালকিন সম্ভব হয় না, তাহলে 2 কার্বন থেকে সম্ভব। 2 কার্বনের অ্যালকিন হচ্ছে C2H4, কি CH2 CH2, এই যৌগটা হচ্ছে ইথিন। এবার ঘটনা এই যৌগটা যদি আমরা এইটা নিই, এটা হচ্ছে 3 কার্বনের অ্যালকিন, সংখ্যে C3H6, সংকেত হচ্ছে CH3 CH CH2। এরপরে বিউটিন 4 কার্বনের, সংকেত হচ্ছে C4H8 CH3 CH2 CH CH2। এখানে এক্ষেত্রেও যদি আমরা লক্ষ্য করি দেখব যে প্রথমটার ক্ষেত্রে একটাও CH মানে 1 কার্বনের অ্যালকিনই নেই, 2 কার্বনের ক্ষেত্রে একটাও CH2 নেই, এখানে একটা CH2, এখানে যদি আমরা দেখি দুটো CH2, তারপরে মানে আমরা যদি এখানে পেন্টিনে যেতাম তাহলে হচ্ছে 3টে CH2, মানে CH2 পার্থক্য থাকবে, প্রত্যেক ক্ষেত্রে CH2 পার্থক্য থাকবে। একটা জিনিস মনে রাখবো, CH2 পার্থক্য থাকা মানে কার্বন হচ্ছে 12 আর অক্সিজেন 2 14, তাহলে ভর সংখ্যা মানে ভরের পার্থক্য যেটা থাকবে সেটা হচ্ছে 14 এককের পার্থক্য থাকবে। প্রত্যেকটা সমগণীয় শ্রেণীর যে যৌগগুলো থাকবে তাদের মধ্যে কিন্তু 14 এককের হচ্ছে ভরের পার্থক্য থাকে। এবার ঘটনা যে এই যৌগগুলোকে আমরা অ্যালকিনের ক্ষেত্রে বিভিন্ন স্ট্রাকচার কি করে বানাবো সেটা একবার একটু আমরা দেখে নিই। যদি আমাদের বলে বিউটিন, বিউটিনের এসছে হচ্ছে বিউট যুক্ত ইন থেকে, বিউট এসছে 4টে কার্বন থেকে, আর ইন আছে হচ্ছে ডবল বন্ড। ইন কথাটার মানেই হচ্ছে ডবল বন্ড। অ্যালকিনের এই যে ভেঙে যদি নিই, অ্যালক যুক্ত ইন, ইনটা আসি হচ্ছে ডবল বন্ডের জন্য, তাহলে 4টে কার্বন আছে পরপর যুক্ত করে দিলাম আমরা, 4টে কার্বনের মধ্যে ডবল বন্ড আছে। এবার এই ডবল বন্ডের হচ্ছে পজিশন নিতে হবে। ডবল বন্ড এখানে হতে পারে অথবা ডবল বন্ড এখানে হতে পারে, মাঝে হতে পারে, এই দু ধরনেরই বিউটিন হতে পারে। তাহলে বিউটিন থেকে আমাদের যেটা হয় সেটা হচ্ছে একই সংকেতের উপরে 2 ধরনের যৌগ পেতে পারি, এদের আমরা বলি হচ্ছে সমাবয়ব, যাদের সাধারণ সংকেত এক কিন্তু গঠন সংকেতের আলাদা। গঠনের আলাদার জন্য
পুরো ধর্মের আলাদা ধর্মের দুটো যৌগ পাবো। যেমন এখানে আমরা যদি হাইড্রোজেন দিয়ে করি, ব্যালেন্স করি, এখানে একটা বন্ড গেছে, তাহলে হাইড্রোজেনের তিনটা, এই কার্বনের তিনটে হাইড্রোজেন আছে, এই কার্বনের দুটো বন্ড চলে গেছে, তাহলে আরো দুটো হাইড্রোজেন আছে, এই কার্বনের তিনটে বন্ড গেছে, একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের দুটো বন্ড গেছে, তাহলে দুটো হাইড্রোজেন আছে। এই কার্বনের তিনটে হাইড্রোজেন, এ কার্বনের একটা হাইড্রোজেন, এ কার্বনের একটা হাইড্রোজেন, এই কার্বনের তিনটে হাইড্রোজেন। এই হচ্ছে বন্ডের ব্যাপার। এবার এর নাম বিউটিন, এর নামও বিউটিন। পার্থক্য কি হবে? ডবল বন্ডের পজিশন বলবো। এবার ডবল বন্ডের পজিশন 2 নম্বর থেকেই আসবো, দুটো দিক থেকেই আসবো, 1 2 3 4। আর যদি এদিক থেকে আসি 1 2 3 4, যেটা ছোট, যেটা কম ডবল বন্ডের পজিশন সেটা নেবো, মানে এইগুলো নেব না, এইটা নেবো 1 2। এবার 1 2 এর মধ্যে আবার যেটা ছোট, তার মানে 1, এটা হলো হচ্ছে, তাহলে প্রথমটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে বিউট 1 ইন। এরকম সংখ্যাকে দুই দিকের থেকে আলাদা করে রাখার জন্য আমরা হাইফেন ব্যবহার করব, বিউট 1 ইন। এবার এখান থেকে যদি আমরা বুঝতে পারি, তাহলে এটা হবে হচ্ছে বিউট 2 ইন। যদি ডবল বন্ডের সংখ্যা এরও বেশি থাকে, তাহলে এখানে নাম্বার হবে হচ্ছে 1 2 3 4 5। এই দিক থেকেও একই নাম্বারই পড়ছে, 1 2 3 4 5। ডবল বন্ড আছে হচ্ছে 1 2 এ আর 4 5 এ। এবার এতে এদের মধ্যেই 1 2 এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 1, আর 4 5 এর মধ্যে হচ্ছে 4। তাহলে এর নাম হবে হচ্ছে, কার্বন আছে 1 2 3 4 5, তাহলে পেন্টা 1,4 ডাই ইন। এই হচ্ছে এর নাম। এগুলো হচ্ছে ইউপ্যাক নামের, IUPAC নামের নিয়ম। এরপরে আমরা সমগণীয় শ্রেণী যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কারা? যেক্ষেত্রে কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। ট্রিপল বন্ড মানে দুটো কার্বন মিনিমাম দরকার, এই জন্য এক কার্বনে অ্যালকাইন পাওয়া যায় না, 2 কার্বন থেকে শুরু হবে। 2 কার্বনে অ্যালকাইনকে আমরা বলি হচ্ছে ইথাইন। ইথ হচ্ছে 2 কার্বনের জন্য, আর আইন এই মিলে হচ্ছে ইথাইন। 3 কার্বনের অ্যালকাইন, এর নাম হবে হচ্ছে প্রোপাইন। 4 কার্বন থেকে আমরা হচ্ছে অবস্থান বলতে হবে ট্রিপল বন্ডের। কিরকম? 4 কার্বন থেকে যদি আমরা 4টে কার্বন পরপর দিয়ে দিই, ট্রিপল বন্ড এই প্রান্তে হতে পারে অথবা ট্রিপল বন্ড এই প্রান্তে হতে পারে। এটাকে আমরা বলবো হচ্ছে, যদি নিই তাহলে হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করে দিই, এটা CH2 CH3, এটার নাম বিউট 1 আইন, এটার নাম বিউট 2 আইন। অ্যালকাইন, এটা ইথাইন, প্রোপাইন, বিউটাইন, এটা পেন্টাইন। এদের ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করবো, এর ক্ষেত্রে যেমন 1 কার্বনের অ্যালকাইন তো হয় না, 2 কার্বন থেকে শুরু। তাহলে ইথাইনের ক্ষেত্রে কোনো CH2 নেই, এক্ষেত্রে একটা CH2, এক্ষেত্রে দুটো CH2 সংখ্যা, এক্ষেত্রে 3টে CH2, এক্ষেত্রে 3টে CH2, মানে একটা একটা করে সমগণীয় শ্রেণীতে যে নিয়ম, CH2 সংখ্যাটা বাড়বে। অ্যালকাইন সমগণীয় শ্রেণীতেও কিন্তু CH2 সংখ্যাটা আছে, এবং সবার ক্ষেত্রেই কিন্তু সাধারণ সংকেত CnH2n-2। এই সূত্র দিয়ে আমরা কিন্তু যে কোনো কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকাইনে হাইড্রোজেন সংখ্যা বের করতে পারবো। আমাদের বললো যে ডেকাইন, সেক্ষেত্রে কার্বন 10টা, হাইড্রোজেন সংখ্যা কত হবে? হাইড্রোজেন সংখ্যা হবে হচ্ছে 10 দুগুণে 20 - 2, মানে হচ্ছে 18টা। কার্যকরীমূলক হলো যেসব সক্রিয় পরমাণু, একটা হতে পারে অথবা একাধিক পরমাণু, মানে পরমাণু জোট, এরা কোনো একটা কার্বন শৃঙ্খলে থেকে কার্বন শৃঙ্খলের ধর্মটাকে নির্ধারণ করে, সেই টাইপের পরমাণু বা পরমাণু জোটকে আমরা বলি কার্যকরীমূলক। যেমন OH একটা কার্যকরীমূলক, এটাকে আমরা বলি হাইড্রক্সি, এবং ওই যে গ্রুপের যখন কার্বন শৃঙ্খলে ঢোকে এই যৌগটার নাম হচ্ছে অ্যালকোহল। যেমন এটা 2 কার্বনের একটা অ্যালকেন, আমরা জানি এর নাম একটু আগে শিখেছি ইথেন। এখানকার একটা হাইড্রোজেনকে যদি সরিয়ে দিই আমরা, সরিয়ে যদি তার বদলে OH ঢুকাই, তাহলে এই যৌগটা কিন্তু ইথেন সাধারণত হচ্ছে গ্যাসীয় পদার্থ, এটা হয়ে যাবে তরল পদার্থ অ্যালকোহল, একটা সুমিষ্ট গন্ধযুক্ত একটা অ্যালকোহল। এর নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, এর নাম ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলটা হচ্ছে এর হচ্ছে বাণিজ্যিক নাম। IUPAC নামের কি হবে? IUPAC নাম কি হবে? এই IUPAC নামের নিয়ম হলো হচ্ছে অ্যালকানল। তাহলে এর নাম হবে 2 কার্বনে হচ্ছে অ্যালকানল। অ্যালকান ভেঙে যদি আমরা নিই, এটা ভাঙলে হবে হচ্ছে অ্যালকান যুক্ত অল, মানে হচ্ছে এখানে 2 কার্বন আছে, 2 কার্বনের জন্য এটা হবে হচ্ছে
বা ইথান যুক্ত অল, এর নাম ইথানল। এক কার্বন অ্যালকোহল হলে মিথানল। এবার যখন 3 কার্বন থেকে অ্যালকোহল আসবে, 3 কার্বনের OH এখানে হতে পারে অথবা 3 কার্বনের OH এখানে হতে পারে। এর নাম প্রোপান 1 অল। অল হচ্ছে অ্যালকোহলের অল, এটা 1 নম্বর কার্বনে আছে, তাই হচ্ছে দুদিক থেকে নাম্বারিং করতে হবে। এখানে 1 2 3, এখানেও 1 2 3, যেদিক থেকে আগে পড়বে সেদিকে। তাহলে এটা হচ্ছে প্রোপান 1 অল, এটা হচ্ছে প্রোপান 2 অল। এরপরে কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ CHO। যেহেতু এটা কার্বনযুক্ত কার্যকরী মূলক, যেহেতু সরলতম মানে অ্যালডিহাইড, মানে যদি সরলতম বলতে সবচেয়ে ছোট, সেটা যেটা হবে সেটা 1 কার্বনেরই হবে। এর নাম হচ্ছে এই CHO, যদি এই যৌগটা হবে। যেটা অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু শুধু OH দিয়ে কোনো গ্রুপ হচ্ছিল না। অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু শুধু OH দিয়ে কোনো গ্রুপ হচ্ছিল না, কারণ ওর মধ্যে কোনো হচ্ছে কার্বন ছিল না। সেহেতু অ্যালকোহলের ক্ষেত্রে সরলতম কার্বন, মানে যদি অ্যালকোহল বানাতে হয় তাহলে একটা অন্তত কার্বন জুড়তে হবে, হাইড্রোজেন 3টে, এই মিলে হচ্ছে CH3COH। এর নাম আমরা শিখেছি হচ্ছে মিথানল, বা এই মিথানল হচ্ছে ইউপ্যাক নাম, আর বাণিজ্যিক নাম হবে হচ্ছে মিথাইল অ্যালকোহল। এর ক্ষেত্রে যেহেতু কার্যকরী মূলকের মধ্যে একটা কার্বন আছে, সেহেতু 1 কার্বন দিয়েই সম্ভব। এই শুধু গ্রুপ দিয়ে আমরা হাইড্রোজেন যুক্ত করে দিলাম। এর নাম হবে হচ্ছে অ্যালকান যুক্ত অ্যাল। এই হচ্ছে অ্যালকান, যেহেতু এখানে মিথান হচ্ছে 1 কার্বনে, সেভাবে হচ্ছে মিথান্যাল। এই হচ্ছে গ্রুপ। 2 কার্বনের হলে CH3CHO, এর নাম ইথান্যাল। এই হচ্ছে, এবং 1-এর বেশি যদি থাকতো CHO, এর নাম হচ্ছে আগের নিয়ম অনুযায়ী ইথেন 1,2 ডাই অ্যাল। এই ইটা যাচ্ছে না, কারণ হচ্ছে ডাইটা যেহেতু আগে আছে। এবার ঘটনা, এটা গেল হচ্ছে অ্যালডিহাইড। তাহলে সরলতম অ্যালডিহাইড কি হবে? সরলতম অ্যালডিহাইড হবে হচ্ছে ফর্মালডিহাইড, এর নাম ফর্মালডিহাইড অথবা হচ্ছে মিথানল। এরপরে সরলতম যদি অ্যালকেন হতো সেটা মিথেন হতো, অ্যালকিন যদি হয় সেটা হচ্ছে CH2 মানে C2H4 ইথিন হচ্ছে বা ইথিলিন হচ্ছে এই সরলতম অ্যালকিন। ইথাইন বা HC111CH সরলতম কিটোন, মিনিমাম 3টে গ্রুপ থাকবে, 3টে কার্বন, অ্যাসিটোন। আর ইউপ্যাক নাম হবে হচ্ছে অ্যালকান, আর কিটোনের ওন, এই মিলে হয় হচ্ছে প্রোপান যুক্ত ওন, মিলে প্রোপানন। এরপরে যদি আমরা পরের গ্রুপটা আসি, পরের গ্রুপটা হবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। COH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, সরলতম কার্বক্সিলিক অ্যাসিড, 1 কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড। এর নাম ফর্মিক অ্যাসিড, এটা বাণিজ্যিক নাম, অথবা ইউপ্যাক নাম হবে হচ্ছে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। নামের নিয়ম হচ্ছে অ্যালকান যুক্ত ওইক অ্যাসিড। 2 কার্বনের হলে CH3COH, এর নাম বাণিজ্যিক নাম অ্যাসিটিক অ্যাসিড, আর এমনি ইউপ্যাক নাম হচ্ছে ইথান যুক্ত ওইক অ্যাসিড, তাহলে ইথানোইক অ্যাসিড। থাকতে পারে হচ্ছে অ্যামিন, এটা কার্যকরী মূলক, ইথার কার্যকরী মূলক, হ্যালোজেনের ক্লোরিন ব্রোমো আয়োডিন গ্রুপ, আয়োডো গ্রুপ, এগুলো হচ্ছে কার্যকরী মূলক হিসেবে থাকতে পারে। যেটা পড়ছি এটা হচ্ছে ইথার। ইথারে সাধারণ হচ্ছে গ্রুপগুলো হচ্ছে ও থাকে, দুদিকে 2টো গ্রুপ থাকে, দুদিকে 2টো অ্যালকাইল গ্রুপ থাকবে। এই অ্যালকাইল দুটোর নাম অনুযায়ী নাম হবে, এখানে যেহেতু 2টো গ্রুপ, এটা যদি অ্যালকেন, 1 কার্বনে যদি অ্যালকেন হতো তাহলে নাম হতো হচ্ছে মিথেন,
আমরা যদি লক্ষ্য করি এটা সেক্ষেত্রে এটা হতো CH4 মিথেন। একটা হাইড্রোজেন যেহেতু বেরিয়ে গিয়েছে গিয়ে তৈরি করেছে CH3 এবং এটা হাত খালি হয়ে গেছে। এই অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন বেরিয়ে যায় গিয়ে হাত খালি হয়, যে সেটা যখন গ্রুপ হিসাবে চলে আসে তখন তার নাম হয় হচ্ছে অ্যালকাইল। তাহলে এখান থেকে মিথেন থেকে হবে মিথাইল, ইথেন থেকে যদি হয়ে যেত একটা হাইড্রোজেন বেরিয়ে যেত তাহলে হতো ইথাইল, এভাবে মিথাইল, ইথাইল, প্রোপাইল, এটা তাহলে মিথাইল গ্রুপ। দুদিকে দুটো মিথাইল আছে এর জন্য এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। এবার এর ইউপ্যাক নাম যদি আমরা নিই, ইউপ্যাক নামের নিয়মটা একটু আলাদা। ইউপ্যাক নামের নিয়ম হচ্ছে যেটা যের মধ্যে যে গ্রুপটা ছোট সেই গ্রুপটাকে হচ্ছে আমরা অক্সিজেনের সঙ্গে নেব। এখানে দুটো গ্রুপই সেম, ফলে একটা নিলেই হবে। এটা যদি অক্সিজেনের সঙ্গে নিই তাহলে হবে হচ্ছে সেটার নাম আসবে হচ্ছে অ্যালকক্সি, আর বাকি বড় গ্রুপটা হবে হচ্ছে এখানে যেহেতু সেম অ্যালকেন, তাহলে এর নাম এক কার্বনের গ্রুপ অনুযায়ী অক্সিজেন জুড়ে হবে হচ্ছে মিথক্সি, আর তার সঙ্গে এটা জুড়ে হচ্ছে মিথেন, এ হচ্ছে নাম মিথক্সি মিথেন। এবার ঘটনা হচ্ছে এইটা যাই হোক, এই হচ্ছে ইউপ্যাক নাম, বাণিজ্যিক নাম ডাইমিথাইল ইথার। আর এটা তো আমরা একটু আগে দেখেছি, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। দুটোরই সাধারণ সংকেত C2H6O, অথচ একটা হচ্ছে ইথার গ্যাসীয় পদার্থ, আরেকটা হচ্ছে ইথাইল অ্যালকোহল যেটা আলাদা অ্যালকোহল টাইপের যৌগ। তাহলে সাধারণ সংকেত এক কিন্তু গঠন সংকেত আলাদা, মানে গঠনটা আলাদা। এই গঠন সংকেত আলাদা হওয়ার জন্য সাধারণ সংকেত এক হওয়া সত্ত্বেও যখন আমরা একই সাধারণ সংকেত বিশিষ্ট দুটো আলাদা যৌগ বা দুই বা ততোধিক আলাদা যৌগ পাই, এই প্রতিটা যৌগগুলোকে আমরা বলবো প্রত্যেকের সমবয়ব, আর ঘটনাটার নাম হচ্ছে সমবয়বতা। তাহলে এই যে সমবয়বতাটা পেলাম, সমবয়বতা বিভিন্ন রকমের আছে, এইটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমবয়বতা। যেহেতু কার্যকরী মূলকের পার্থক্যের জন্য এই ঘটনাটা ঘটছে, সেহেতু এটা হচ্ছে কার্যকরী মূলক গঠিত সমবয়বতা। প্রোপানল 1 2 3 কার্বন অ্যালকোহল, এটাও 3 কার্বন অ্যালকোহল, তাহলে এটাও প্রোপানল, এটাও প্রোপানল। প্রোপানলে ওইচ গ্রুপটা যখন 1 কার্বনে থাকে, 1 নম্বর কার্বনে থাকে, তখন তার নাম হচ্ছে প্রোপান 1 অল। আর যখন 2 নম্বর কার্বন 1 2 3 এই 2 নম্বর কার্বনে অবস্থান করে তখন তার নাম হচ্ছে প্রোপান 2 অল। এই প্রোপান 1 অল আর প্রোপান 2 অল দুজনই কিন্তু দুজনের হচ্ছে সমবয়ব। এই ধরনের সমবয়বকে বলা হয় হচ্ছে অবস্থান গঠিত সমবয়ব, কারণ ওইচ দুক্ষেত্রেই দুটোই অ্যালকোহল, কিন্তু ওইচ গ্রুপটা এক জায়গায় 1 নম্বর কার্বনে আছে, এক জায়গায় 2 নম্বর কার্বনে আছে, এই জন্য এরা হচ্ছে পরস্পরের অবস্থান গঠিত সমবয়ব। এছাড়াও বিভিন্ন রকমের সমবয়ব আছে, আমরা মোটামুটি এই কার্যকরী মূলক গঠিত আর অবস্থান গঠিত সমবয়ব দুটো ক্লাস 10 এর জন্য পড়ে রাখবো। এরপর আমরা পড়বো আলেয়ার আলো। আলেয়ার আলো কি, অনেক সময় সন্ধ্যের দিকে পুকুর টুকুর এসব জায়গায় দাঁড়ালে পুকুর থেকে দেখা যায় ছোটো ছোটো আগুনের ফুলকি উঠছে। এটাই আগেকার দিনে লোকে আলেয়ার আলো মনে করতো এবং এটা একটু অতিপ্রাকৃত ব্যাপারের সঙ্গে একে জড়িয়ে ফেলতো। আসলে কি হয়, বিভিন্ন পুকুরে থাকা পালা এসবগুলো যখন জলে থেকে সারাদিনে দুপুরের গরমে জলে থেকে পচে মিথেন, ফসফিন আর ফসফরাস ডাইহাইড্রাইড এই 3টে গ্যাস একসঙ্গে উৎপন্ন হতে থাকে। এই মিথেন গ্যাসটা দাহ্য, বাট আগুনের ফুলকি না পেলে, মানে আগুন না পেলে এই গ্যাসটা পড়ে না। কিন্তু এই ফসফিন আর ফসফরাস ডাইহাইড্রাইড এরা ভীষণ দাহ্য। এবার এরা বাতাসে আসলে আগুন ধরে যায়, যদিও খুব সামান্য পরিমাণ উৎপন্ন হয়, কিন্তু যেটুকু উৎপন্ন হয় তাতে আগুন ধরে যায় এবং তার সঙ্গে উপস্থিত মিথেনও জ্বলতে থাকে। এটা খুব সামান্য পরিমাণ উৎপন্ন হয় বলে মাঝে মাঝে এখানে ওখানে আগুনের ফুলকি বেরোতে থাকে। এটাকেই আগে লোকে ভয় পেত এবং আলেয়ার আলো বলা হয়। এরপরে আমরা এই যে অ্যালকেন পড়ছি, এই অ্যালকেনের মধ্যে মিথেনকে আমরা সিএনজি গ্যাস হিসাবে ব্যবহার করি। সিএনজি গ্যাস যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরগুলোতে এখন গাড়ি টাড়ি চলে, সিএনজির মূল উপাদান সেটা হচ্ছে 90%-এর কাছে, 80 থেকে 90%-এর কাছাকাছি প্রায় মিথেন থাকে। আর এলপিজি যেটা আমাদের বাড়িতে গ্যাস হিসেবে ব্যবহার করে যেগুলো গ্যাস থাকে, সেগুলোর মধ্যে বিউটেনের পরিমাণটা বেশি থাকে, ম্যাক্সিমামটা বিউটেন। এছাড়াও ইথাইল মার্কাপটান বলে C2H5SH এই যৌগটা, ইথাইল মার্কাপটান এই যৌগটা মেশানো থাকে। এই C2H5SH এর এই যে একটা আলাদা গন্ধ থাকে, এই গন্ধটার দ্বারাই কোথাও যদি এলপিজি গ্যাস লিক হয় আমরা সেই গ্যাসটাকে চিনতে পারি। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে অ্যালকেনের বিক্রিয়া। মিথেন সাধারণত এর 4টে হাতি ভর্তি, শুধু মিথেন না, যে কোনো অ্যালকেনে সাধারণত যে কোনো অ্যালকেনে 4টে হাতি ভর্তি, ফলে ও আর কোনো যোজ্যতা খালি নেই যে নতুন কোনো পরমাণুকে নিতে পারে। সেজন্য কোনো নতুন পরমাণু নিতে গেলে আগে ওর যে হাতে হাইড্রোজেন পরমাণু আছে বা যেটা আগে থেকে রয়েছে সেটাকে খালি করতে হবে, তারপর নতুন কোনো পরমাণুকে নিতে হবে।
এই জন্য এরা সাধারণত দেখা যাচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, ওরা কি করে যে একটা হাইড্রোজেনকে সরিয়ে দেয়, তার বদলে নতুন একটা গ্রুপ দেখা গেল এ গ্রুপটাকে বা এ পরমাণুটাকে ওরা নেয়। এবার ঘটনা হচ্ছে যে এ পরমাণুকে নেবে, এই যে এ পরমাণুকে ওরা নেবে, এবার এ পরমাণুকে নেবে, তার জন্য একটা জায়গা খালি দরকার, সেজন্য এই হাইড্রোজেনকে ওরা সরাবে। এই টাইপের বিক্রিয়াগুলোকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। সাধারণত কি হয়, মিথেনের সঙ্গে যদি 1 মোল ক্লোরিন নেওয়া হয় এবং ইউভি রে আর যদি অথবা যদি বিক্ষিপ্ত সূর্যালোক দেওয়া হয়, তাহলে 1 মোল ক্লোরিন ভেঙে যাবে, ক্লোরিন ভেঙে তৈরি করবে 2টো ক্লোরিন পরমাণু, একটা ক্লোরিন পরমাণু এখানে ঢুকে যাবে আর হাইড্রোজেন বেরিয়ে যাবে। যে হাইড্রোজেন পরমাণুটা বেরিয়ে গেল, 2টো ক্লোরিন পরমাণু একটা ক্লোরিন পরমাণু ফেলে আসছে, তাহলে সেই ক্লোরিন পরমাণু হাইড্রোজেন মিলে তৈরি করবে HCl, হবে এই যে CH3Cl এর নাম মিথাইল ক্লোরাইড। আবার যদি একটা ক্লোরিন পরমাণু দিই, ইউভি রে দিলাম, তাহলে এবার এই হাইড্রোজেনটা বেরিয়ে চলে গেল, একটা ক্লোরিন পরমাণু ঢুকলো, আর যে ক্লোরিন পরমাণুটা পড়ে রয়ে গেছে আর এই হাইড্রোজেনটা মিলে হচ্ছে HCl তৈরি করলো। এভাবে চলতে থাকবে, এর নাম মিথিলিন ক্লোরাইড। এরপরে ক্ষেত্রে আরেকটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, সেখানে ক্লোরিন ঢুকলে তার নাম হবে ক্লোরোফর্ম। এইটাই হচ্ছে সেই যৌগ যা শুকলে আমাদের হচ্ছে অজ্ঞান হয়ে যায়, ক্লোরোফর্ম। এরপরে আবার যদি একটা ক্লোরিন পরমাণু বেরিয়ে যায়, হাইড্রোজেন বেরিয়ে যায়, ক্লোরিন পরমাণু ঢোকে, তার নাম হবে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। মানে আরেকটা ক্লোরিন বেরোলে তৈরি হবে হচ্ছে CaCl3, এর নাম ক্লোরোফর্ম। আরেকটা বেরোলে তৈরি করে হচ্ছে CCl4, এর নাম কার্বন টেট্রাক্লোরাইড। এই যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালকেন সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়াই দেখায়। এবার ঘটনা হচ্ছে, এই বিক্রিয়াটা যদি আমি এরকম ভাবে না করে যদি সূর্যালোক, যদি প্রখর সূর্যালোকে ফেলে দিতাম, তাহলে কি হতো, ক্লোরিন এত দ্রুত বিক্রিয়া করতো যে সব কটা হাইড্রোজেনকে বের করে HCl করে ফেলতো আর কার্বনের গুঁড়ো পড়ে থাকতো। জুট বিক্রিয়া সাধারণত অ্যালকিনের বিক্রিয়া। অ্যালকিন বা অ্যালকাইন দুজনেই হচ্ছে অসম্পৃক্ত যৌগগুলোর ক্ষেত্রে আমরা যখন পড়েছিলাম তখনই বলেছিলাম এদের মধ্যে যুক্ত হওয়ার ক্ষমতা যে যতগুলো আছে তত সংখ্যক পরমাণু নেই, যেন এরা কি করেছে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন করে নিয়েছে। এবার এদের যদি আমি নিকেল, যদি এদের আবার যদি পরমাণু সংখ্যা আবার যদি দিই, যেমন নিকেল হাইড্রোজেন দিলাম, নিকেল হাইড্রোজেন দিলে কি হবে, নিকেলের অন্তর্ধিতি ধর্ম আছে, নিকেল প্লাটিনাম এদের অন্তর্ধিতি ধর্ম আছে। এই ধাতুগুলো কি হয়, সাধারণ উষ্ণতায় হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে শোষণ করে, একটু বেশি উত্তপ্ত করলে হচ্ছে হাইড্রোজেনকে ছেড়ে দেবে, কিন্তু ছাড়ার সময় পরমাণু আকারে ছাড়বে। এবার যেই পরমাণু আকারে ছাড়বে, এই যে পাইবন্ধন বা দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দুখানা হাইড্রোজেন ঢুকে যাবে, মানে অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে যাবে। এটা অ্যালকাইনের ক্ষেত্রেও তাই হতো। এবার যেহেতু অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে গেল, এটা কি মানে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত হয়ে গেল। এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি জুট বিক্রিয়া। এটাও কিন্তু হতো যদি আমরা হচ্ছে অ্যাসিটিলিন নিতাম, সেক্ষেত্রে এই বিক্রিয়া করলে যে ক্ষেত্রে হাইড্রোজেন সংখ্যাটা বেশি হতো, হাইড্রোজেন সংখ্যাটা এখানে হতো হচ্ছে 2 আর 2, মোট 4টে হাইড্রোজেন পরমাণু, মানে 2টো হাইড্রোজেন অণু শোষণ করে নিত। এছাড়া একটা বিক্রিয়া আমরা করতে পারি, একটা কি করতে পারি, একটা ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবণ নিলাম, লাল বর্ণের দ্রবণ, তাকে আমরা হচ্ছে ইথিলিনের মধ্যে যোগ করে দিলাম। ইথিলিন বা হচ্ছে এই অ্যাসিটিলিন, মানে অসম্পৃক্ততা আছে এরকম যৌগের মধ্যে, সাথে সাথে কি হবে, ব্রোমিন দুটো ভেঙে গিয়ে ব্রোমিন পরমাণু তৈরি হবে, পাইবন মুছে গিয়ে দ্বিবন্ধন মুছে গিয়ে 2 জায়গায় 2টো ব্রোমিন যুক্ত হয়ে যাবে। এই ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবণ হচ্ছে লাল বর্ণের হয়। আর যেই ইথিলিন, এই যে ইথিলিন ডাইব্রোমাইড তৈরি হয়ে গেল, এই যৌগের কোনো কালার থাকে না, ফলে ইথিলিন ডাইব্রোমাইড তৈরির সঙ্গে সঙ্গে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের লাল কালারটা চলে যাবে। এটা অসম্পৃক্ততার কাছে পরিচিত। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পলিমার। পলিমার কথাটা এসছে হচ্ছে পলিযুক্ত মেরস থেকে। ইথিলিন, এটা ইথিলিন বা ইথিন, এটা নিজেদের মধ্যে যুক্ত হয়ে CH2 হোল N এই জিনিসটা তৈরি করে, এটার নাম হচ্ছে পলিযুক্ত ইথিন বা পলিথিন, এটাকে বা পলিইথিলিন থেকেও বলতে পারি। এবার ঘটনা হচ্ছে, এই যৌগগুলো কয়েকটা পলিমারের, যেটা দেখে পলিমার তৈরি হয়েছে সেটাকে বলা হয় হচ্ছে, মানে যেটা যুক্ত হয়ে পলিমার তৈরি হচ্ছে তাকে বলা হয় মনোমার। আর যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে পলিমার। বিভিন্ন পলিমার হতে পারে, যেমন হচ্ছে ভিনাইল ক্লোরাইড CH2CHCl, এই যৌগটা এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এর নিজেদের মধ্যে যদি যুক্ত হয়ে যায়, এরকম এনটা যদি নিজের মধ্যে যুক্ত হয়ে যায়, এর নাম তৈরি করবে হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এটাকে PVC বলে, PVCর বিভিন্ন রকম পাইপ পাওয়া যায়। এছাড়াও এইটার নাম CF2 ডবল বন্ড CF2, এর নাম টেট্রাফ্লুরোইথিন। এই যৌগটা নিজেদের মধ্যে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে যদি তৈরি হয়, এর নাম হয় হচ্ছে PTFE বা টেফলন, এর নাম পলিটেট্রাফ্লুরোইথিলিন। এই পলিটেট্রাফ্লুরোইথিলিন বা টেফলনের হচ্ছে বিভিন্ন রকম বা নন স্টিকি যে জিনিসগুলো হয় তার কোটিং হিসাবে এই টেফলন ব্যবহার করা হয়।
এখন ঘটনা হচ্ছে পলিমার আমাদের জীবনে এখন একটা বিশাল ভূমিকা নিয়ে নিয়েছে, কিন্তু পলিমারের যেটা প্রবলেম সেটা হচ্ছে পলিমার যে কারণে তৈরি হয়েছিল যে এই জিনিসটা একবার তৈরি হলে একে আর নষ্ট করা যাবে না এবং বহুদিন এর ডিউরেবিলিটি থাকবে। এখন আমাদের যেটা আমরা করেছি সেগুলো আমরা এগুলো ইউজ করে যেখানে সেখানে ফেলে দেওয়ার ফলে পলিমার বা পলিথিন এটাই আমাদের এখন ক্ষতি করতে শুরু করেছে। সেই জন্য আমাদের কি করতে পারে এরা হচ্ছে যেহেতু মাটিতে যদি মিশে যায়, মিশে গিয়ে মাটির মধ্যে মিশে গেলে এদের কিন্তু একটা কাগজ যদি আমি বা চটের ব্যাগ মাটিতে ফেলে দিই, বছরখানিক বা কয়েক মাসের মধ্যে এটা পুরো পচে গেলে মাটিতে পুরো মিশে যাবে। কিন্তু প্লাস্টিক কয়েক বছরের মধ্যেও মিশবে না, যার ফলে কী হয় প্লাস্টিকের যেমন অবস্থায় তেমন অবস্থাতে থেকে যায়, যার ফলে মাটির মধ্যে যে হাওয়া চলাচল জল চলাচল বন্ধ হয়ে যায়, ফলে মাটি নষ্ট হতে থাকে বা এরপর যে মাটির যে উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। আমাদের বাড়ির বা বিভিন্ন জায়গার যে ড্রেন বা যে ওর মধ্যে প্লাস্টিক জমা হলে সেই জিনিস যে আটকে যাবে। প্লাস্টিকে যদি আমরা পোড়ানোর চেষ্টা করি, প্লাস্টিক পোড়াতে গেলে যে পরিমাণ অক্সিজেন দরকার, কারণ এর মধ্যে এত পরিমাণ কার্বন আছে, যে পরিমাণ অক্সিজেন দরকার সেই পরিমাণ অক্সিজেন বাতাসে নেই, ফলে প্লাস্টিক সবসময় হচ্ছে অসম্পূর্ণ দহন হয়। অসম্পূর্ণ দহনে তৈরি হয় হচ্ছে কার্বন মনোক্সাইড। এই কার্বন মনোক্সাইড যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তৈরি করবে হচ্ছে একটা ভীষণ পরিবেশ দূষণ, কারণ কার্বন মনোক্সাইড হচ্ছে বিষাক্ত গ্যাস যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এবার এই কারণে আমাদের প্লাস্টিক ব্যবহারের পরিমাণটা কমিয়ে দিতে হবে, বা এখনকার দিনে এই প্লাস্টিক না ব্যবহার করে বায়োডিগ্রেডেবল কিছু প্লাস্টিক ব্যবহার করা শুরু করেছে। এবার কিন্তু ওই প্লাস্টিকগুলোর দাম যেহেতু বেশি, প্লাস্টিকের বদলে আমরা সাধারণত যেটা করতে পারি সেটা হচ্ছে চটের ব্যাগ, কাগজের জিনিস যেগুলো আমরা পূর্ববর্তীতে ব্যবহার করতাম, যেগুলো পরিবেশ দূষণ সৃষ্টি করে না, সেগুলো ব্যবহার করতে পারি।